আর্তনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে প্রধান উপদেষ্টা। দোহায় লাল গালিচা সংবর্ধনা। 4 দিনের সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায় প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত হয়নি কিছুই। প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। ঊর্ধ্বমুখী দামে অস্থির পেঁয়াজের বাজার। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 15 টাকা। মজুতের প্রবণতাকে দুষছেন পাইকাররা। লাগামহীন অবস্থা ঠেকাতে নজরদারির পরামর্শ। এবং সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে প্রাণহানি 150 বাংলাদেশির। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ ও সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। 4 দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় রাত 10:45টার দিকে তিনি দোহায় পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দোহায় আর্তনা সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন ডক্টর ইউনুস। স্থানীয় সময় সোমবার রাত 10:45টার দিকে কাতারের রাজধানী দোহার হামাদ বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট। এরপর তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু। এর আগে কাতার আমিরের আমন্ত্রণে আর্তনা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আমরা দুটো বিষয়ে এটার উপরে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয় মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্তনা সম্মেলনে যোগ দেবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। ক্রাইসিসের উপরে একটা বড় প্রেস সচিব জানান কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন ধরেই রোডম্যাপ চায় বিএনপি। সংস্কার শেষে এই সময়ে ভোট আয়োজনে বাধা দেখছে না দলটি। যারা ডিসেম্বরে নির্বাচন চায় না তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোট গ্রহণে অসুবিধা কোথায়। সোমবার বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এ প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। প্রশাসন নিয়ন্ত্রণ করছে বিএনপির লোক। এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই কি বিএনপির লোক বসিয়ে এসেছেন কিনা। এদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের আশা, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না, এই কথা বলে নাই তো। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। ঐকমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না।
15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার বিকেলে মোহাম্মদপুরে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তোলেন নেতারা। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না থেকে উল্টো পুনর্বাসনের চেষ্টায় বড় একটি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে। সোমবার বিকেলে মোহাম্মদপুরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এনসিপি নেতারা আওয়ামী লীগকে জার্মানির ন্যাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেন। ন্যাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে স্পষ্ট ভাষায় আবার হুঁশিয়ারি দিচ্ছি, আরেকবারও যদি রাস্তায় নামার চেষ্টা করা হয়, 36 জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে। এই আওয়ামী লীগের কোন প্রকার আস্ফলন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তোলেন এনসিপি নেতারা। বড় একটি পলিটিক্যাল পার্টি, তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব কেউ এই কথা স্পষ্ট বলে না যে কাল সব আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে। আপনারা যদি কাল সব বসেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে জানালেন আলী রিয়াজ। কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবিধান ও নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের নেতারা নিজেদের অবস্থান জানান। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের নেতারা। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের সাথে বৈঠক হয় জাতীয় ঐকমত্য কমিশনের। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনগুলোর একমাত্র উদ্দেশ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন চান তারা। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচারীর বিচার শেষে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। অন্যদিকে বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস জানান, নতুন সংবিধান রচনার সুপারিশ করেছেন তারা। 72 সালের সংবিধান তারা যেভাবে রচনা করেছে আমরা সেটা যথার্থ মনে করি না। তারপরে যা কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধান আর নাই, শেষ। অতএব ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই। প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। এদিকে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব জানান, নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার করতে পারবে, তাই দ্রুত নির্বাচন চায় দলটি। প্রকৃত সংস্কার বলতে আমরা যা বুঝি, নির্বাচিত সরকার দ্বারাই সেটা সম্ভব। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনো ফেসিবাদ সৃষ্টি হতে না পারে, এর জন্য একটা সংস্কার দরকার। ঐকমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টিতে একমত হয়েছে খেলাফত মজলিস। জাতীয় গণফ্রন্টের নেতারা একমত 132টি প্রস্তাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভিডিও ফুটেজ, জবানবন্দি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়া অডিও পর্যালোচনা করে চানখারপুল হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন। আসামি 8 পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর জানান, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের সত্যতা মিলেছে।
তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলায় যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। শহীদ হওয়ার আগে মাকে চিঠি লিখে যান আনাস। চিঠিতে বলা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু মানুষ জীবন বিসর্জন দিচ্ছে, তাই স্বার্থপরের মতো ঘরে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো মৃত্যুই শ্রেষ্ঠ। শুধু আনাসই নয়, একই দিনে পুলিশের গুলিতে চাংখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক মিয়া। 6 মাস 13 দিনের তদন্ত শেষে সোমবার জুলাই আগস্ট গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, 19টি ভিডিও, 79 জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়ার অডিও পর্যালোচনা করে 8 জনের অপরাধের সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই 8 জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চাংখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। নথি অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে তাদের এনআইডি লক করা হয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও তালিকায় আছেন সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। এ ঘটনায় নাম আসা ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পাশাপাশি গ্রেফতার 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রাইম এশিয়া। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়িত। এছাড়া প্ল্যাটফর্মটির ব্যানারে বেপরোয়া চাঁদাবাজি চলছে বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরল ভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। পারভেজ হত্যায় জড়িত 3 ছাত্রকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় যে 2 নারীর নাম আসছে তারা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে
মানে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে গ্রেফতার ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এক দফা এক দাবি স্লোগানে মুখর রাজপথ। সোমবার সকালে গোপালগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয় তাদের। এরপর ৩ বছরের কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে করতে হয় ৬ মাসের ইন্টার্নশিপ। অথচ চাকরির বাজারে তাদের উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এই বৈষম্য থেকে মুক্তি চান তারা। আমাদের রাজপথে নামার একটাই উদ্দেশ্য, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ডিগ্রি সমমানের করতে হলে যে সকল ক্রাইটেরিয়া লাগে সকল ক্রাইটেরিয়া আমাদের পূরণ আছে। ৩ বছর আমরা কোর্স শেষ সম্পন্ন করলাম এবং ৬ মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করলাম। এরপরেও আমরা দেখা যাচ্ছে যে এইচএসসি সমমান আমাদেরকে দেওয়া হয়েছে, মানে এইটা সম্পূর্ণ অযৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা বিএসসি, মিডওয়াইফারি, এমনকি ডিপ্লোমা সবাই একই। আমাদের একটাই জিনিস, আমরা সবাই নার্স। আমাদের মধ্যে কেন আমরা ৩.৫ বছর পড়েছি, তারপর যদি না পাই তাহলে কেমন হলো? এটা বিচার হলো না। আর যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ডাকে চলে এই কর্মসূচি। ফাহরি ফারজানা, সময় সংবাদ। বিশেষ পিসিএস এর মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার সকালে স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগে হচ্ছে বিশেষায়িত হাসপাতালও। এ সময় রেল উপদেষ্টা জানান, চিকিৎসা সেবা নিশ্চিতে রেলওয়ের 10টি হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। চিকিৎসা সরঞ্জামাদির ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে ওষুধের ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে খাবারের ডায়েট যেটা সেটার ব্যবস্থা করা। তো এইটা যে আগামীকাল থেকেই যে আমরা ওখানে রোগী নিয়ে সেবা শুরু করতে পারবে এমন কিন্তু না, এমন পরিস্থিতি ওখানে নাই। তো ওই জন্য এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিধি করবে, একটা প্রণয়ন করবে রেল মন্ত্রণালয়ের ইয়েতে। আমাদের একটা প্রতিনিধি জবে সেখানে কি আমাদের দরকার হবে, মেরামতের দরকার হলে সেটা ওনারা করে দিবেন। অর্থাৎ করণীয় কাজে স্বল্প সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে, মধ্যমেয়াদী কী কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী কী কাজ করতে হবে, সেগুলো তালিকা তারা তৈরি করবেন। দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় অস্থির পেঁয়াজের বাজার। ভরা মৌসুমে দাম বৃদ্ধির কারণ হিসেবে মজুতের প্রবণতাকে দুষছেন পাইকার আড়তদাররা। তবে এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন না কৃষি কর্মকর্তারা, বরং উৎপাদন খরচের বিপরীতে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বছর জুড়ে চাহিদা যোগানের ভারসাম্য হিসেবে দেখছেন তারা। এদিকে বর্তমান দামকে যৌক্তিক উল্লেখ করে অতিরিক্ত মজুত ঠেকাতে সরকারকে সজাগ থাকার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। পেঁয়াজ সবসময় খাবারের স্বাদ বাড়ালেও মাঝে মাঝে দামের ঝাঁজে চলে যায় ক্রেতার নাগালের বাইরে। দেশি পেঁয়াজ যেখানে পাওয়া যাচ্ছে, পেঁয়াজের ঘাটতি দেখতেছি না, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এত বেড়ে যাওয়া এটা আমাদের জন্য আসলেই কষ্টকর। ৩২০ টাকা পাল্লা, ৬৪ টাকা কেজি পড়ে যাইতেছে। মধ্যস্থতাভোগী যারা আছে এরাই আসলে ব্যবসাটা করছে, আর আমরা আমজনতা যারা আছি তারা কষ্টে আছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা, মাস ব্যবধানে ২৫ টাকারও বেশি। কারণ হিসেবে মজুত প্রবণতাকেই দায়ী করছেন পাইকার ও আড়তদাররা। পেঁয়াজের একটু সমস্যা হচ্ছে এবং আমরা খুচরা বিক্রেতাকে ঠিক মতো দিতে পারতেছি না। কৃষক মজুদ যারা আছে সবাই স্টক করতেছে, রাখতেছে। গৃহস্থের কাছ থেকে মালটা কিনে নিয়ে স্টক করতেছে, মূলত এই কারণেই মুকামে মালটা একটু শর্ট। আসলে কি মজুদ বাড়ছে? দেশের বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুর ও পাবনার কৃষক ব্যবসায়ীরা বলছেন, স্বল্প মেয়াদী সংরক্ষণে ঝুঁকছেন অনেকেই। এতে চাপ পড়েছে বাজার সরবরাহে। ১৮-১৯০০ এভাবে বাজার চলতেছে, এভাবে বাজার থাকলে কৃষক মোটামুটি ভালো থাকবে। স্টক পদ্ধতি মাল কিনতে হচ্ছে, এর বিনিময়ে বাজার দেওয়া। রাখি যদি না কেনে তাহলে পেঁয়াজের দাম তাড়াতাড়ি বাড়বে না। আগে ১৩০০-১২০০ ছিল, এখন বর্তমান
2021 বাজার। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 32 থেকে 35 লাখ মেট্রিক টন। গেল অর্থ বছর 36 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে 34 লাখ টনের বেশি। আর 38 লাখ 21 হাজার টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার। কোন রকম ফলন বিপর্যয় ছাড়াই কৃষকের ঘরে উঠে গেছে গ্রীষ্মকালীন বা মরি কাটা পেঁয়াজ। এই অবস্থায় পেঁয়াজ সংরক্ষণে কোনো সংখ্যা দেখছেন না স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে বর্তমান যেটা পরামর্শ দিচ্ছি সেটা পেঁয়াজটিকে কিছুদিন সংরক্ষণ করতে পারলে এটার বাজার মূল্য কিছুটা আরো বৃদ্ধি পাবে। আমরা একটা প্রকল্পের আন্ডারে 2 মৌসুমে 2 অর্থ বছরে প্রায় 600 এয়ার ফ্লোয়ার মেশিন দিব, যাতে কৃষক তার পেঁয়াজটিকে সংরক্ষণ করতে পারে। এদিকে পেঁয়াজের বর্তমান খুচরা মূল্যকে যৌক্তিক বললেও দাম বৃদ্ধি যেন লাগামহীন হয়ে না পড়ে সেদিকে নজরদারির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। 55-60 টাকা ভোক্তা পর্যায়ে, তো এটা খুব বেশি দাম না, এটা একটা স্বাভাবিক দাম। এর চাইতে যদি দাম না বাড়ে তাহলে আমাদের একদিকে যেমন ভোক্তা, অপরদিকে যেমন কৃষক, সবাই উপকৃত হবে। লক্ষ্য রাখতে হবে যে ব্যবসায়ী পর্যায়ে এবং আড়তদার পর্যায়ে দীর্ঘ সময় ধরে যেন পেঁয়াজটা ধরে রাখতে না পারে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণ প্রক্রিয়ায় ত্রুটি থাকলে দিন শেষে পেঁয়াজের সরবরাহ সংকটে পড়তে পারে বাজার, সেদিকে সজাগ থাকারও তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করে তারা। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারিপাড়ার দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে সন্দেহ হয়। তালা ভেঙে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গমারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে আদিবাসী ছাত্র সমাজ সহ বিভিন্ন সংগঠন। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। সময় সংবাদ, খাগড়াছড়ি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছে 32 জন শিক্ষার্থী। সোমবার সকাল ও বিকেলে 2 দফা আলোচনা হলেও সমাধানে পৌঁছাতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে বিকেল 4টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন শুরু করেন 32 শিক্ষার্থী। সেখানে ছাত্র কল্যাণ পরিচালক সহ জ্যেষ্ঠ শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। 1.5 ঘন্টার আলোচনা শেষে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফিরে যান শিক্ষকরা। এক দফাতেই আমরা আছে, আমাদের সকল শিক্ষার্থীরা এক দফাতেই আছে। আমরা তো গতদিন জানাইছিলাম যে আমাদের 24 ঘন্টার আলটিমেটাম থাকবে, যদি ভিসি পদত্যাগ না করে তাহলে আমরা অনশনে যাব। দেখেন, আলটিমেটাম দেওয়ার পরে আমাদের দাবি আদায় হয় না। কোন একটা ন্যায্য দাবির জন্য, একটা ভিসির অপসারণের জন্য কোন ভার্সিটির সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অনশন এটাই। আমরা ওদের সাথে আলোচনা চালিয়ে যাব। ওদেরকে শেষ পর্যন্ত এটাও বলে আসছি যে আমাদের দরজা সবসময় খোলা আছে। এই অফিসের, এই বিল্ডিং এর উপরে আমার অফিস, আর সেখানে সবসময় দরজা খোলা থাকবে। তোমরা যখন মন চায় তখন আমাদের সাথে কথা বলতে পারো। এবং আমার শিক্ষকবৃন্দও আবার এদের সাথে আসবে, আবার এদেরকে রিকোয়েস্ট করবে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত এটা না বোঝে আমাদের এই প্রসেসটা চলতে থাকে। এদিকে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন তারা। এ সময় কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ করেন তারা। কুয়েট ভিসি হামলাকারীদের পক্ষ নেন বলেও অভিযোগ তোলেন। পরে কুয়েট ভিসির পুষ্পত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। বিএনপির এই সন্ত্রাসী গোষ্ঠী যারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছিল, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য এই বিএনপিপন্থী ভিসি মাসুদ আজ কুয়েটকে গত 2 মাস ধরে বন্ধ রেখেছে। যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি তার শিক্ষার্থীদের উপর বহিরাগত বিএনপি এবং বিভিন্ন দলীয় সন্ত্রাসীদের এনে হামলা করায় এবং মামলার হুমকি পর্যন্ত দেয়, তাদেরকে রেখে আপনারা একটি বিশ্ববিদ্যালয় কিভাবে চালাবেন? ছাত্রলীগের আমলে আমাদের উপরে হামলা হতো, আবার আমাদের উপরেই
মামলা হতো, ঠিক সেম কালচারে এখন আমরা আবার দেখতেছি। ওষুধ সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন আগে ২৭ ধরনের ওষুধের সরবরাহ ছিল, বর্তমানে ৭ প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। এ কারণে বেশি দামে ওষুধ কিনছেন সেবা প্রত্যাশীরা। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। জিয়াউর রহমান বতুকুলের প্রতিবেদন। দেশের তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রোগের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব কেন্দ্র থেকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব ক্লিনিকের কার্যক্রম থাকার কথা। তবে ঠাকুরগাঁও সদরের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে। এলাকাবাসী বলছেন ক্লিনিকগুলোতে চাহিদা মাফিক ওষুধ মিলছে না, এ কারণে অন্য জায়গায় গিয়ে বেশি দাম দিয়ে ওষুধ কিনছেন তারা। এখন ওষুধ নাই বলছে, এখন ঘুরে যাইতে হবে। ওষুধ আগের থেকে অনেক কম, আর আগে ওষুধ অনেক প্রচুর দিত, কিন্তু এখন অর্ধেকের ওষুধ দিচ্ছে না। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগের কিন্তু আমরা আগে ওষুধ পাইতাম, এখন সেই ওষুধগুলো পাচ্ছি না। সরকার যেন আমাদের ওষুধ অনেক বৃদ্ধি করে দেয়, কারণ গ্রামের মানুষ এই সুবিধা যেন ভোগ করতে পারে। কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা বলছেন আগে ২৭ প্রকার ওষুধ সরবরাহ ছিল, বর্তমানে ৭ প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। আগে উপকার হতো, মানে একটা ট্যাবলেট খেলে তাদের একবারে ওষুধ সুস্থ হয়ে যাইতো। এখন এইগুলা ওষুধ না পাওয়ার কারণে তারা ক্লিনিকে সেবা নিতে আসলেও তাদেরকে ঘুরে যাইতে হচ্ছে। লোকজন আসে, ঘুরে যাচ্ছে, ঠিকমতো ওষুধ দিতে পারি না। সেবা মান আগের চেয়ে, ওষুধ যদি না থাকে আমি সেবাটা কেমনি দেব? মানুষ তো ওষুধের জন্য আসতেছে এখানে। তবে ওষুধের সংকটের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। সদর উপজেলায় বর্তমানে ওষুধের সংকট সেইভাবে নাই, তারপরে যদি ওষুধ সংকট থাকে আমরা স্থানীয়ভাবে এটা খতিয়ে দেখব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ের ৫৩টি ইউনিয়নে ১৪৬টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কে ৮ বছর ধরে ভেঙে আছে ব্রিজের সংযোগ সড়ক। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় বাঁশ ও কাঠ দিয়ে পাটাতন তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। ভাঙা ব্রিজ, একপাশে কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছে পাটাতন। উপায় না পেয়ে ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে প্রতিদিন অনেকটা বাধ্য হয়ে যাতায়াত করেন বাসিন্দারা। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা সড়কের হানাগর এলাকায় ২০১১ সালে নির্মাণ করা হয় ৬০ ফুট দৈর্ঘ্য ও ১০.৫ ফুট প্রস্থের ব্রিজটি। ২০১৭ সালের বন্যায় ব্রিজের সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন। ব্রিজটি মেরামতে বিগত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে জোড়াতালির পাটাতন নির্মাণ করেন স্থানীয়রা। 3 হুইলার ও মোটরসাইকেল পারাপার হলেও আটকে যায় অ্যাম্বুলেন্স। মাঝে মাঝে ব্রিজে এমন জরুরি উকি এসে নিয়ে যাওয়ার কোনো সমস্যা, নিয়ে যেতে পারি না। ওটা ধরিয়ে আসলে মনে করো ব্রিজ কাপে খুঁড়ি মনে করো আলগা হয়ে যায়। বাঁশ কাঠ শাখো দিয়ে কোনো মতে আমি উঠতেছি, এই ব্রিজের কোনো মূল্য আছে? জনদুর্ভোগ কমাতে আপাতত নির্মাণ হবে কাঠের সেতু। দ্রুতই ব্রিজ নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। পৌরসভা উন্নয়ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সেই প্রকল্প থেকে ইতিমধ্যে আমাদের যে টোপোগ্রাফিক্যাল যে সার্ভেগুলো আছে সেগুলো করা হয়েছে। আমরা আশা করছি যে ব্রিজের ডিজাইন এবং সব কাজ টেন্ডারের কাজ শেষ করে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা যাবে আশা করি। ২০১১-১২ অর্থ বছরে ১,২৫,০০,০০০ টাকা ব্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা হানাগর সড়কে নির্মাণ করা হয় ব্রিজটি। 3টি ইউনিয়ন সহ পৌরসভার প্রায় 50,000 মানুষের যাতায়াত হয় এই সড়ক দিয়ে। সময় সংবাদ, কুড়িগ্রাম। অর্থ বছরের আর 2 মাস বাকি থাকলেও অনেক শাখাতেই কর আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শাখায় কর আদায় হয়েছে 60% কম। বিশেষজ্ঞরা বলছেন কর আদায়ে কর্তৃপক্ষ উদ্যোগী না হলে প্রভাব পড়বে নাগরিক সেবায়। তবে নগর কর্তৃপক্ষ বলছে রাজস্ব আদায়ে নিয়মিত মনিটরিং বাড়ানো হয়েছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। 2012 সালে যাত্রা শুরুর পর থেকেই ঢিমে তালে চলছে রংপুর সিটি কর্পোরেশন। প্রতি বছরের বাজেটে তেমন বরাদ্দ না মেলায় কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে শুরু করে নগর উন্নয়নের জন্য নির্ভর করতে হয় রাজস্ব আদায়ের উপরে। তবে চলতি অর্থবছরের 2 মাস বাকি থাকলেও এখন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা পিছিয়ে রয়েছে সিটি কর্তৃপক্ষ।
চলতি অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা 18 কোটি টাকা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত আদায় হয়েছে 10 কোটি 46 লাখ। আর লাইসেন্স শাখার লক্ষ্যমাত্রা 5 কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে 2 কোটি 80 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দোকানপাট, হাটবাজার প্লাস হলো সাইনবোর্ড থেকে, নানান ধরনের বিলবোর্ড থেকে যে আয়গুলো হয়, এই আয়গুলোর যে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটাকে কালেকশন করতে হবে, সেই জায়গাটায় একটা ঘাটতি রয়ে গেছে। তবে নগর কর্তৃপক্ষ বলছে, লক্ষ্যমাত্রা অর্জনের নিয়মিত মনিটরিং এর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য 7টি টিম করেছি, সেই 7টি টিম ডোর টু ডোর যাচ্ছে। আমরা আশা করব যে প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছে, নোটিশের পরেও যারা আসছেন না, তখন আমাদের পরবর্তী ধাপগুলো আইনগতভাবে অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষের তথ্যমতে রংপুর সিটি কর্পোরেশনের 4টি শাখার মাধ্যমে কর আদায় করা হয়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বরাদ্দ বৈষম্যের শিকার হয়ে রংপুর বিভাগে শুধু দরিদ্র মানুষের সংখ্যাই বাড়েনি, বেড়েছে কর্মহীন মানুষও। দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন, ফলে কৃষির উপর নির্ভর করে চলছে উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর অর্থনীতি। বিগত সরকার 4টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিলেও আটকে আছে ভূমি অধিগ্রহণে। অথচ একই সময়ে ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। অর্থনীতিবিদদের মতে উন্নয়ন বৈষম্য দূর করতে অর্থনৈতিক অঞ্চলগুলো চালুর উদ্যোগ নিতে হবে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একমাত্র উত্তর ইপিজেড ছাড়া দীর্ঘ সময় রংপুর অঞ্চলে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প কলকারখানা। এখনও এই অঞ্চলের শিল্প আটকে আছে কিছু চালকল, পাট ও ক্ষুদ্র শিল্পে। ফলে বিভাগের 70% মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি অর্থনীতির ওপর নির্ভর করতে হচ্ছে। বিগত সরকার দ্রুত অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিলেও রংপুর অঞ্চলে সেই দৃশ্য প্রতিফলিত হয়নি। এই অঞ্চলে 4টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেলেও আটকে আছে ভূমি অধিগ্রহণেই। অথচ একই সময়ে শুরু হওয়া ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বাংলাদেশের যে অর্থনৈতিক বৈষম্য আছে, সেই বৈষম্যের শিকার হয়েছে এই উত্তরাঞ্চলের মানুষ। 250 একর জমির মধ্যে 185 একর জমি খাস জমি, বাকি 65 একর জমি একটি ব্যক্তি মালিকানাধীন জমি। মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এবং এই টাকাটি সরকারের কাছ থেকে পাওয়ার জন্য আমি ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। ব্যবসায়ী নেতারা বলছেন, সম্ভাবনা থাকার পরও বিগত সরকারের বৈষম্য নীতি প্রতিফলিত হয়েছে এই অঞ্চলে। বর্তমান সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। গত সরকারের আমলে যে সমস্ত মন্ত্রী এমপি ছিল, যে তারা কোনো পদক্ষেপ নেয়নি। পঞ্চগড় একটি অর্থনৈতিক অঞ্চল এই জন্যই দরকার যে এখানকার এগ্রোবেজ যেসব প্রোডাক্ট রয়েছে সেটা একটা এক্সপ্লোর প্রয়োজন। শিল্পায়নে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এগ্রিকালচার বেসড এখানের মানুষজন, এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে 308 একর জমির মধ্যে অধিগ্রহণ হয়েছে মাত্র 87 একর, পঞ্চগড়ে 250 একরের মধ্যে 187 একর, আর নীলফামারীতে 106 একর জমি বেজার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য 149 একর জমি বরাদ্দ দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের বাজারে সরবরাহ বেড়েছে নাবি জাতের টমেটোর। তবে ফলন ভালো হলেও খুশি নয় কৃষকরা। তারা জানান, অন্য বছর এ সময়ে প্রতি মন টমেটো 2000 টাকার বেশি দরে বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 250 থেকে 350-তে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে স্তূপ করে রাখা মন কেমন টমেটো। দিনাজপুরে নাবিজাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার থেকে প্রতিদিন 50 থেকে 70 ট্রাক টমেটো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। তবে খুশি নন কৃষক। তারা জানান, অন্য বছর এ সময় প্রতি মন টমেটো 2000 টাকার বেশি দরে বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা দরে। এতে লোকসান হচ্ছে তাদের। গতবার আমরা এই সময় আমরা 1800, 2000, 2200 এরকম আমরা বিক্রি করছি, কিন্তু এইবার 300, 380, 350 এরকম আমরা বিক্রি করতেছি। 300 টাকা করে হাজিরা, পুরুষ পাইট হচ্ছে আপনার 500 টাকা হাজিরা। 260 টাকা মাল বিক্রি করে আমাদের কি পোষাবে? কীটনাশক সার যে দাম এবং লেবারের যে দাম, তাতে 700 টাকা নিচে পোষায় না। শ্রমিক ও পরিবহন খরচ বেশি হওয়ায় লাভ কম হচ্ছে বলে জানান পাইকাররা। ব্যবসা ধরেন, মাল এতদিন লোকাল মাল ছিল সব মোকামে,
লোকাল মালের কারণে আমরা ব্যবসা করে আরাম পাইনি। লোকাল মালটা ক্লিয়ারও হয়েছে, এখন মোটামুটি আমার মালটাই নিয়ে বিক্রি। আমরা ঢাকা পাঠাই, ঢাকা পাঠানোর পরে এগুলো প্রায় কেয়ারিং খরচ আমাদের একটু বেশি পড়ে। লেবার আসিল, আগে আসিল 500 টাকা, 400 টাকা, এখন 600 টাকা, 700 টাকা, সব দিকেই খরচ বেশি। এই জন্য আমরা ব্যবসার দিক সুবিধা করতে পারতেছি না। তবে কৃষি বিভাগ বলছে বর্তমানে দাম কম হলেও কিছুদিন পর কৃষক ভালো দাম পাবেন। ফলন কিন্তু ভালো পেয়েছে এবং বাজারও মোটামুটি এখন ভালো পাচ্ছে, আর ভবিষ্যতে আশা করি এর কিছুদিন পরে এই দামটা কিন্তু আরো বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে চলতি মৌসুমে 1746 হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। এর মধ্যে নাবি জাতের আবাদ হয়েছে 925 হেক্টর জমিতে। সময় সংবাদ, দিনাজপুর। পঞ্চগড়ের মাটিতে আবাদ হচ্ছে সুপারফুড কিনোয়া। অপ্রচলিত এই শস্য আবাদে কম খরচে মিলছে অধিক লাভ, তাই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। তৈরি হচ্ছে বেকারদের কাজের সুযোগও। সোহাগ হায়দারের প্রতিবেদন। পঞ্চগড় সদর উপজেলার চারুখুড়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য আমিনুর রহমান আমিন চাকরি শেষে ফিরে উদ্যোক্তা হয়ে অর্জন করেছেন সাফল্য। বাণিজ্যিকভাবে আবাদ করছেন ভিনদেশি সুপারফুড কিনোয়া। আমি গত বছরে যে চাষ করেছিলাম সেগুলি সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে এবং এখনো আমার কাছে অনেক চাহিদা আছে। কম খরচে উৎপাদন ও বেশি লাভ হওয়ায় কিনোয়া চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। দেখতেছি যে আমিনুল ভাইটা যতটুকু করছে তাতে করে খুব লাভবান করছে, আমরা আগামীতে করব। আমরা সপরিবারে কিনোয়া করার চেষ্টা করব এবং তার কাছে বীজ নেওয়ার জন্য আমি এখানে আছি। আগামীতে এই শস্য আবাদ বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এটা আমাদের খাদ্য তালিকায় যদি আমরা রাখতে পারি তাহলে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত সহ আমরা সেখান থেকে অনেক পুষ্টি উপাদান পাবো। জেলায় বর্তমানে 21 বিঘা জমিতে এই সুপারফুড আবাদ হচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের শুধু পৈতৃক বসতবাড়ি ছিল 300 বিঘা জমির উপর। এর মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র 72 শতক। বিগত কোনো সরকারি মহিয়সী এই নারীর পৈতৃক ভূমি উদ্ধারে পদক্ষেপ নেয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম রোকেয়ার বীরত্বগাথা স্মৃতি সংরক্ষণে বর্তমান সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক জানিয়েছেন, বেগম রোকেয়ার পৈতৃক জমি উদ্ধারে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। প্রথা ভেঙে নারীদের অধিকার বোধ জাগানোর দায়িত্ব নিয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত। শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি নারীদের আত্মমর্যাদা জাগরণের প্রেরণা হয়েছিলেন বেগম রোকেয়া। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহিয়সী নারী। জমিদার পরিবারে জন্ম নেয়া বেগম রোকেয়ার বিশাল পৈতৃক জমি, বাস্তবিটা সবই ধীরে ধীরে দখল হয়েছে। অবশিষ্ট 72 শতকের মধ্যে 40 শতকে গড়ে উঠেছে বেগম রোকেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, 2 শতকে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, আর 30 শতক বসতভিটা হিসেবে সংরক্ষণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বেগম রোকেয়া তার নিজের লেখা বইতেই জানিয়েছিলেন তাদের পৈতৃক বসত বাড়ি ছিল 350 বিঘা জমির উপর। অথচ 1940 সালের রেকর্ডে তাদের পরিবারের কারো নামেই কোনো জমি রেকর্ড হয়নি। এখন শুধু টিকে আছে এই 30% জমি আর কিছু পুরনো ইটপাথরের দেয়াল বহন করছে বেগম রোকেয়ার পৈতৃক বসত বাড়ির স্মৃতিচিহ্ন। তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম রোকেয়ার ত্যাগ ও নারীদের অধিকার আদায়ের যে বীরত্বগাথা লড়াই তা ধরে রাখতে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন রোকেয়া প্রেমীরা। চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এখন নারীরা এগিয়ে আসছে, এটি আমাদের জন্য উদ্ভূতের জায়গা। সেটি বেগম রোকেয়ার সেই সময়ের থেকে চলে আসা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজনই আমাদের অহংকার। আমরা চাই যে রোকেয়ার এই জমিগুলো উদ্ধার করে রোকেয়া স্টেট নাম দিয়ে এই জমিগুলো রাখা হোক। জেলা প্রশাসক জানালেন, বেগম রোকেয়ার পৈতৃক জমি উদ্ধারে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরেজমিনে একটা তদন্ত আমাদের কার্যক্রম শুরু করা হবে খুব শিগগিরই, যে আসলে মূল প্রপার্টিটা ওনার কতখানি এবং কতখানি রয়েছে আর কতখানি বেদখল আছে এই বিষয়ে। বেগম রোকেয়ার বেদখল হওয়া পৈতৃক সম্পদ উদ্ধারে 2012 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন উচ্চ আদালতে মামলা করেন, যা এখনও বিচারাধীন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুরে জমে উঠেছে পাইকারি মাছের আড়ত। পুকুর, বিল ও জলাশয়ের নানা প্রজাতির মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। এই মুহূর্তে শহরের পুরান বাজারের পাইকারি মাছের আড়তে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
রক্ষায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। 15 এপ্রিল থেকে আগামী টানা 58 দিন এই অভিযান চলবে। দেশের বিভিন্ন নদ নদীতে মাইলিশ ধরা নিষিদ্ধ এবং বাজারজাত করা নিষিদ্ধ রয়েছে। ফলে দেশীয় যে মাছ, সেই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। মাদারীপুরের বিভিন্ন হাট বাজারে দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। সেই দেশীয় মাছের যে চাহিদা সেটি কিন্তু বেড়ে চলছে এবং বিল, ঝিল, পুকুর, জলাশয় থেকে মাছগুলো নিয়ে আসছেন ব্যবসায়ীরা এবং এই মাদারীপুর শহরের যে প্রধান মাছের আড়ত পুরান বাজার শহরে, সেখানে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমাট হয়ে ওঠে মাছের আড়ত। এখানে যে মাছের যে সরবরাহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সরবরাহ রয়েছে এবং দামও চড়া। আসলে ক্রেতারা অভিযোগ করছেন যে অতিরিক্ত দামের কারণে তাদের এই মাছ কিনে খেতে অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। দেশীয় যে মাছ, দেশীয় প্রজাতির যে মাছ, সেগুলো কিন্তু দোকানিরা, আড়তদাররা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ডালায় সাজিয়ে রেখেছেন এবং এই সরবরাহ বেশি থাকার কারণে ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতাদের কিন্তু এখানে ভিড় দেখা যায় এবং এখান থেকে পাইকারি মাছ কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি হয়। বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকেও এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন, পাইকারি ব্যবসায়ী, এখান থেকে পাইকারি কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন। বিল, ঝিল এবং জলাশয়ের যে দেশীয় মাছ, সেই মাছের কদর কিন্তু এই মাদারীপুরের যে শহরে পুরান বাজারের মাছের আড়ত, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই মাছের কদর রয়েছে এখানে। অর্থাৎ এখানে টাটকা এবং দেশীয় যে মাছ, সেগুলো কিন্তু পাওয়া যায় এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানকার আড়তদার সমিতির সাথে কথা বলে, তারা জানিয়েছেন যে বিভিন্ন পুকুর থেকে ধরে নিয়ে আসা, রাতভর ধরে নিয়ে আসা মাছগুলো সেখানে এসে এখানে নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন। এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে মাছের আড়তের যে ভোরের আলো ফোটার সাথে কিনা বেচা, তার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে। মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য বোরহান মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বোরহান মোল্লার খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। নিহত বোরহান সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ এপ্রিল তাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে উদ্ধার হয়েছে ১০ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজি। রোববার রাতে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, চোরাচালান বিরোধী অভিযান চলছিল, সে সময় উদ্ধার হয় আমদানি নিষিদ্ধ পণ্যগুলো। মাছের খাদ্য পরিবহনের কথা বলে আতশবাজিগুলো কুমিল্লা থেকে কিশোরগঞ্জ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ট্রেনে চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। প্রতারণার অভিযোগে লালমনিরহাটের রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার রাজিউল হককে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে রাজিউলকে আটক করা হয়। সরকারি চাকুরি দেওয়ার কথা বলে ৩ জনের কাছ থেকে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। খাগড়াছড়িতে অসহায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার সকালে শহরের হেলিপ্যাড মাঠে কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির বাবুছড়া ব্যাটালিয়ন ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. রেজাউর রহমান। পরে বিজিবির মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেন। চিকিৎসা সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন হতদরিদ্ররা। গাজা উপত্যকায় ফের বেসামরিক মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে
ইসরায়েলি সেনারা। সোমবার ভোর থেকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ২৯ জন। এর মধ্যে বহু হতাহত হয়েছে আশ্রয় শিবিরও। যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না হয় মানবিক সহায়তায় অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। গাজা যেন নরক যন্ত্রণার আরেক নাম। উপত্যকাটির চারপাশে ধ্বংসস্তূপ, রক্ত আর স্বজন হারানোর আর্তনাদ। স্থানীয় সময় সোমবার ভোর থেকে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেইর আল বালাহ, বুরেইজ শরণার্থী শিবির, জেইতুন কোনো এলাকায় রেহাই পায়নি। বাড়িঘর, বাজার, এমনকি অ্যাম্বুলেন্স আর উদ্ধারকর্মীর ওপরও চালানো হয় মুহুর্মুহু হামলা। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, উপত্যকাটি ছেড়ে বাসিন্দারা অন্য দেশে যাচ্ছে এমন ভুয়া প্রচার চালাচ্ছে ইসরায়েল। গুজব ছড়ানো হচ্ছে ইসরায়েলের রামন বিমানবন্দর দিয়ে অন্য দেশে যাওয়া যাবে। এর পেছনের উদ্দেশ্য গাজা সিটি জনশূন্য করা। এদিকে সোমবারই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, গাজার উত্তর, দক্ষিণ এবং এর বাইরেও হামাসকে তাড়া করা হবে। অঞ্চলটি পুরোপুরি আলাদা করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তা কর্মসূচিতে অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠছে ইসরায়েলি মন্ত্রিসভায়। এর মধ্যেই ডানপন্থী মন্ত্রীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের দাবি উঠেছে। অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু আলাপ করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র, যেখানে প্রাধান্য পাবে যুদ্ধবিরতি, ইরান ইস্যু ও বন্দিমুক্তি। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরের প্রথম দিনেই গুরুত্ব পেল বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তৎপরতার মধ্যে ভ্যান্সের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নরেন্দ্র মোদীর বাসভবনে দুই নেতার বৈঠকে আলোচনা হয়েছে চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ম। লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় ভ্যান্সকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী। সফর সঙ্গী হিসেবে ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স ও ৩ সন্তান। ভ্যান্সের এই সফর এমন সময় যখন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নতুন উচ্চতায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর ২৬% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদিও তা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়াদিল্লি। প্রথম দিনই প্রধানমন্ত্রীর বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $৫০০ বিলিয়ন উন্নীত করার লক্ষ্য। এছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে জেডি ভ্যান্সের এই সফর কতটা ফলপ্রসূ হয় তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্পের চড়া শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন নাগরিকদের জীবনযাত্রায়। নামি দামি ব্র্যান্ড রেখে তারা ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড পণ্যের দোকানগুলোতে। ব্যবসায়ীদের ধারণা, আগামী দিনগুলোতে পোশাকের দাম আরও বাড়বে। এতে এগিয়ে যাবে সেকেন্ড হ্যান্ড পোশাক শিল্প আর পিছিয়ে পড়বে ব্র্যান্ড। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে টালমাটাল বিশ্ব বাণিজ্য। ভুগছেন খোদ মার্কিন নাগরিকরাও। বাড়তি শুল্ক আরোপে দেশটির বাজারে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, যা দিন দিন মার্কিনদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাক বাদ দিয়ে তারা ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড পোশাকের দিকে। আমার একটি সন্তানের বয়স 10 বছর এবং আরেকজনের বয়স প্রায় 2 বছর। জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেশি, যেমন কাপড়, ডাইপার, খাবার, সবকিছুরই দাম বেশি। তাই সাশ্রয় করতে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস বেছে নিচ্ছি। দেশটির ব্যবসায়ীরা বলছেন, বাড়তি শুল্কের চাপে নিত্যপণ্য সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্র্যান্ড শিল্প মন্দার দিকে যাচ্ছে। দাম তুলনামূলক কম হয়, সাধারণ মানুষও ছুটছেন সহনীয় দামের পণ্যের দোকানগুলোতে। তাই সেকেন্ড হ্যান্ড পোশাক খাতে অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে।
মার্কিন প্রতিষ্ঠান আর্কাইভের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা এমিলি গিটিন্স বলেন, দাম বাড়লে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এমন পরিস্থিতি চলতে থাকলে এসব নামি দামি ব্র্যান্ডের ব্যবসা বাজার প্রতিযোগিতায় পিছিয়ে যাবে, বিপরীতে এগিয়ে যাবে সেকেন্ড হ্যান্ড পোশাক খাত। বেশিরভাগ পণ্যের সাথে যুক্ত শুল্ক এই সমস্ত ব্র্যান্ডের খরচ বাড়িয়ে দেবে এবং আগামী সপ্তাহগুলোতে দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। গেল 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প প্রশাসন। পরে তা 90 দিনের জন্য স্থগিত করা হয়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প ফের আন্তর্জাতিক মঞ্চে। দ্বিতীয় মেয়াদের শুরুতেই তার নজর মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাতের সফরে গড়ে তুলতে চাইছেন কৌশলগত, কূটনৈতিক এবং বাণিজ্যিক এক ত্রিমাত্রিক জোট। বিশেষজ্ঞদের মতে ইরান বিরোধী জোট তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ রাখতে মুখিয়ে আছে ট্রাম্প প্রশাসন। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরেই প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও প্রথম আন্তর্জাতিক সফরে তার গন্তব্য রিয়াদ, দোহা, আবুধাবি। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির খেলা শুরু করতে যাচ্ছেন ট্রাম্প? ওয়াশিংটনের মতে এই তিনটি রাজধানী এখন নতুন বৈশ্বিক বাস্তবতায় মার্কিন স্বার্থের পরিণত কেন্দ্র। আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ঘনিষ্ঠতা সেই দেশগুলোর সঙ্গে যারা এখন কেবল জ্বালানির উৎস নয়, বরং প্রযুক্তি, বিনিয়োগ, মানবিক কূটনীতি ও আঞ্চলিক ভারসাম্যে কার্যকর ভূমিকা রাখছে। সূত্র জানায়, আগামী মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তরাষ্ট্রের পূর্ব নির্দেশনা। ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা ব্যবসামুখী নীতি নির্ধারকেরা এই সফরকে দেখছেন বিনিয়োগ আনার পথ হিসেবে, আবার একই সাথে এক আঞ্চলিক এজেন্ডা নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও। উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে ওয়াশিংটনের এই ঘনিষ্ঠতা কেবল নিরাপত্তার জন্য নয়, জ্বালানি বাজারে স্থিতিশীলতা, উচ্চ প্রযুক্তি খাতে অংশীদারিত্ব গড়ার এবং প্রতিরক্ষার খাতে যৌথ সহযোগিতার ভিত্তি তৈরি করাও এই পরিকল্পনার অংশ। For stopping Iran very simply from having a nuclear weapon. They can't have a nuclear weapon. বিশ্লেষকরা বলছেন, এই সফরের বড় দিক হচ্ছে ইরান বিরোধী অবস্থানকে পাকাপোক্ত করা। পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে চান ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গাজায় চলমান সংঘাতের ভেতরেও আব্রাহাম অ্যাকর্ডসের দ্বিতীয় অধ্যায় শুরু করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্ভাব্য সম্পর্ক উন্নয়নে কাতার ও সংযুক্ত আরব আমিরাত নির্ধারকের ভূমিকা পালন করতে পারবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্রের কোম্পানির উপস্থিতি বৃদ্ধি এবং প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ প্রবাহকে উৎসাহ দেয়া এ সফরের সুস্পষ্ট লক্ষ্য হতে পারে। তারা আরও জানান, ট্রাম্পের কাছে পররাষ্ট্রনীতি কখনোই শুধু নীতিকথা নয়, এটি ব্যবসার মতো, যেখানে লাভ, প্রভাব ও উপস্থিতি মুখ্য। পারস্য উপসাগরের দেশগুলো তাই এখন শুধু মিত্র নয়, মার্কিন অর্থনীতির সম্ভাব্য পৃষ্ঠপোষকও। রাজনৈতিকভাবে এই সফর ট্রাম্পের জন্য দ্বিমুখী কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে তিনি বিশ্বকে দেখাতে চান যুক্তরাষ্ট্র এখনও বৈশ্বিক নীতি নির্ধারণে সক্ষম, অন্যদিকে নিজের ঘরোয়া ভোটারদের দেখাতে চান তিনি একজন শক্তিশালী বিশ্ব নেতা, যিনি জানেন কিভাবে কূটনীতি আর ব্যবসা একসঙ্গে চালাতে হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর আধ্যাত্মিক অভিভাবক পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ জানিয়েছে ভ্যাটিকানের চিকিৎসক দল। মৃত্যু সনদে বলা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন তিনি। এদিকে পোপ ফ্রান্সিসকে সেন্ট পিটার্স বাসিলিকার পরিবর্তে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজরে বাসিলিকায়। গত 100 বছরের তীর কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ এবং দস্তার কফিনে সমাহিত করা হবে তাঁকে। শান্ত বিমর্ষ সেন্ট পিটার্স স্কয়ার, সাদা পতাকার নিচে প্রার্থনায় মগ্ন শত শত মানুষ। ভ্যাটিকানের ঘোষণায় জানা যায়, স্থানীয় সময় সোমবার সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। এ ঘোষণার পর পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। মাত্র 5 সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর ভ্যাটিকানের চিকিৎসক দল জানিয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন এই আধ্যাত্মিক নেতা।
পোপের মৃত্যুতে আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ভারত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপিন্স, ব্রাজিল, স্পেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, মিশর, ইথিওপিয়া, তিব্বত এমনকি ইরান পর্যন্ত শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। কেউ কেউ তাকে শান্তির দূত হিসেবেও আখ্যা দিয়েছেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে গত ১০০ বছরের মধ্যে ৩ কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস। তার ইচ্ছে মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকা নয়, রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় হবে শেষ শয্যা। দীর্ঘ ১২ বছরের শাসনকালে ক্যাথলিক চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি থেকে শুরু করে নারীর অধিকার, অভিবাসী সুরক্ষা, জলবায়ু পরিবর্তন সহ নানা বিতর্কিত সিদ্ধান্তে বারবার শিরোনামে ছিলেন পোপ ফ্রান্সিস। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে পোপের মৃত্যুর পর থেকেই ভ্যাটিকানে শুরু হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। সিল করা হয়েছে পোপের ব্যক্তিগত কক্ষ, ভেঙে ফেলা হয়েছে ফিশারম্যান রিং। নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত চার্চের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন কার্ডিনালের একটি দল। স্থানীয় সময় সোমবার ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পরেই শুরু হয় নতুন এক পর্ব, যা শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক এবং সাংগঠনিকভাবে জড়িয়ে আছে প্রাচীন প্রথার সঙ্গে। প্রথম আনুষ্ঠানিকতাটি সম্পন্ন করেন ক্যামেরলেনগো, ভ্যাটিকানের একজন জ্যেষ্ঠ কার্ডিনাল। তার সামনে পোপের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন চিকিৎসক। একসময় প্রচলিত ছিল ক্যামেরলেনগো পোপের কপালে রূপার হাতুড়ি দিয়ে ৩ বার আঘাত করে তার নাম ধরে ডাকতেন। প্রতিউত্তর না পেলে ঘোষণা হতো মৃত্যু। বর্তমানে এ আচার না থাকলেও ক্যামেরলেনগোর দায়িত্ব অপরিবর্তিত। তিনি সিল করে দেন পোপের ব্যক্তিগত কক্ষ, ভেঙে ফেলেন ফিশারম্যান রিং, যেটি দিয়ে পোপ সিল করতেন আনুষ্ঠানিক দলিল। পোপের মৃত্যু থেকে পরবর্তী পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সময়টিকে বলা হয় সেদে ভাকান্তে, যার অর্থ সিংহাসন শূন্য। এই সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব নেয় কার্ডিনালদের একটি দল, তবে তারা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন না। এ সময় বিশ্বের সব কার্ডিনালকে ভ্যাটিকানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। সময় দেয়া হয় ১৫ থেকে ২০ দিন পর্যন্ত। এরপর সিস্টাইন চ্যাপেলে শুরু হয় পোপ নির্বাচনের সবচেয়ে গোপনীয় ও ঐতিহাসিক প্রক্রিয়া, কনক্লেভ। পিটার এদ্রো, লুইস আন্তোনিও, পিয়েত্রো প্যারোলিন সহ মোট ৮ জন প্রার্থী আছেন এবারের কনক্লেভের তালিকায়। ৮০ বছরের নিচে বয়স এমন সব কার্ডিনালই কেবলমাত্র ভোট দিতে পারেন। বাইরের কোনো প্রভাব যেন নির্বাচনে না পড়ে, সে লক্ষ্যে প্রত্যেক ভোটের আগে গোপনীয়তা রক্ষা করার শপথ করেন তারা। একাধিক ধাপে ভোট হয় পোপ নির্বাচনে। প্রত্যেক ধাপে ২/৩ ভোট না পেলে কেউ পোপ নির্বাচিত হন না। জ্বালিয়ে দেওয়া হয় ব্যালট। চিমনি দিয়ে উঠে আসে কালো ধোঁয়া, যা বিশ্ববাসীকে জানিয়ে দেয় এখনো পোপ নির্বাচিত হননি। কোনো প্রার্থী ২/৩ ভোট পেলেই বদলে ফেলা হয় চিমনির ধোঁয়ার রং। শুভ্র সাদা ধোঁয়া বিশ্বকে জানান দেয় নতুন পোপ নির্বাচিত হয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্ব গ্রহণ করছেন কিনা। সম্মতি জানালে তিনি বেছে নেন নতুন একটি নাম। পরে তাকে পরানো হয় পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক। এরপরই একজন জ্যেষ্ঠ কার্ডিনালের কণ্ঠে আসে ঐতিহাসিক সেই ঘোষণা, হাবেমুস পাপাম, আমাদের একজন পোপ হয়েছে। শুরু হয় নতুন পন্টিফের যাত্রা, আর ভ্যাটিকান ফিরে যায় তার চিরাচরিত ছন্দে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের আসাম মেঘালয় সীমান্তের বার্নিহাট। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQER-এর করা তালিকায় শীর্ষে উঠে এসেছে শহরটির নাম। দূষণের কারণে শ্বাসকষ্ট, চোখে চুলকানি এবং ত্বকের সমস্যায় ভুগছেন শহরটির হাজার হাজার মানুষ। IQER-এর তথ্য মতে ২০২৪ সালে বার্নিহাটের বাতাসে PM2.5-এর বার্ষিক গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১২৮.২ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার ২৫ গুণেরও বেশি। ভারতের আসাম মেঘালয় সীমান্তের বার্নিহাট শহরের মেয়ে সুমাইয়া আনসারি। ২ বছর বয়সী সুমাইয়া বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিল। মার্চে তাকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দিতে হয়। ২ দিন হাসপাতালে থাকার পর ছাড়া পায় সে। শ্বাস লেনে কে লিয়ে তকলিফ হোতা হ্যায়, কফ জাম হোতা হ্যায়, খাসি হোতা হ্যায়। এই শহরের অনেক বাসিন্দাই সুমাইয়ার মতো শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। উচ্চ মাত্রার দূষণের কারণে এমনটা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আসাম ও মেঘালয় সীমান্তবর্তী শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত হলেও এখানে দূষণের মাত্রা ভয়াবহ।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ এয়ারের তথ্য মতে 2024 সালে বার্নিহাটের বাতাসে PM 2.5-এর বার্ষিক গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে 128.2 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার 25 গুণেরও বেশি। PM 2.5 হল অতি সূক্ষ্ম কণা, যা শ্বাসনালীতে ঢুকে হৃদরোগ সহ নানা প্রাণঘাতী রোগের জন্ম দিতে পারে। সরকারি তথ্য অনুযায়ী ওই অঞ্চলে 2022 সালে শ্বাসতন্ত্রের সংক্রমণের রোগী ছিল 2082 জন। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 3681 জনে। চিকিৎসকরা জানান, প্রতিদিন প্রায় 90% মানুষ হাসপাতালে যান শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বিষাক্ত বাতাসে ত্বকে চুলকানি হয়, চোখ জ্বালাপোড়াও করে, এমনকি ফসলের ক্ষতির পাশাপাশি রোদে জামা কাপড় শুকানো কষ্টকর হয়ে উঠেছে। এতিয়া নতুনকে এটা ফ্যাক্টরি হয়েছে ইয়াতে, ইটো ফ্যাক্টরি মানে একদম মানে ঘরতো থাকিব নোৱাৰা এনেকা অৱস্থা হৈছে। কালি চালি পৰি মানে খেতি তো নহবই, পান চান তাম্বুল সবজি একো নহয়, এইটো কোম্পানির কালি পরিবই। এদিকে শহরটির অবস্থান দুই রাজ্যের সীমান্তে হওয়ায় সমস্যার সমাধান কঠিন হয়ে পড়েছে। এক রাজ্য অন্যটির ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেন সরকারি কর্মকর্তা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এক বছরের ব্যবধানে ইতালি থেকে বাংলাদেশে 181 মিলিয়ন ইউরোর বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার বিপরীতে ইউরোর বিনিময় হার বেশি হওয়ায় চাকরিজীবীদের মধ্যে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো হয়েছে 1348 মিলিয়ন ইউরো। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 2002 সালের জানুয়ারিতে ইতালি সহ ইউরোপের 12টি দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইউরোর প্রচলন। ওই সময় 1 ইউরোর বিনিময় হার ছিল বাংলাদেশি মুদ্রায় 80 টাকারও কম, তা এখন বেড়ে 141.55 টাকায় দাঁড়িয়েছে। ইউরোর বিপরীতে বাংলাদেশি মুদ্রার বিনিময় হার কমলেও বেড়েছে ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর প্রবণতা, যা আগামীতেও ধরে রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রবাসীরা সাশ্রয়ী করে হলেও বাংলাদেশে অধিক হারে রেমিটেন্স পাঠাচ্ছে। রেমিটেন্সও দিন দিন বেড়ে যাচ্ছে, সবাই বাংলাদেশে টাকা পাঠিয়ে খুব খুশি। আমরা সবাই তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি এবং সবাই পাঠাবে, কারণ এখন রেট যেভাবে ভালো চলতেছে সবাই হ্যাপি। ন্যাশনাল এক্সচেঞ্জের কোম্পানির পক্ষ থেকে আমি আশা করতেছি যে আরও রেমিটেন্সের প্রবাহ এভাবে অব্যাহত থাকবে। 2023 সালের তুলনায় ইতালি থেকে গত বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 181 মিলিয়ন ইউরোরও বেশি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর মোট রেমিটেন্স পাঠানো হয়েছে 1348.20 মিলিয়ন ইউরো। ওই বছরের প্রথম 3 মাসের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে রেমিটেন্স পাঠানো হয়েছে 91 মিলিয়ন ইউরোর বেশি। প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণে ব্যবসায়ীরা বাংলাদেশে প্রয়োজনীয় রেমিটেন্স পাঠাতে ব্যর্থ হলেও চাকরিজীবীরা বিনিময় হার বৃদ্ধির কারণে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করে নিল আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি লিমেরিক। বর্ষবরণে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্টি থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জলির রিপোর্টে বিস্তারিত। গেল ফেব্রুয়ারিতে গঠিত হয় বাংলাদেশ কমিউনিটি লিমেরিকের। নতুন এই কমিউনিটি বাংলা নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। বৈশাখী মেলা ও পিঠা উৎসবের দিনটিতে গান, নাচ, যাত্রাপালা, কবিতা আবৃত্তি সহ ছিল নানা আয়োজন। সাথে দেশীয় পিঠাপুলি সহ দেশীয় পণ্যের স্টলগুলোতে প্রবাসীদের পদচারণায় ছিল কানায় কানায় পরিপূর্ণ। বৈশাখী মেলার আয়োজকরা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন প্রবাসীদের ভিন্ন মাত্রায় আনন্দ দিতে। আগতরা খুশি হওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জানান লিমেরিক কাউন্টির মেয়র সহ স্থানীয় কমিউনিটির নেতারা। আজকে আপনারা যারা বিভিন্ন কাউন্টি থেকে এসেছেন এবং আমাদের যারা আগত অতিথিবৃন্দরা এসেছেন, সবাইকে আমি কার্যকরী কমিটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমিউনিটির সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ লিমেরিক কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন থেকে বাস করা প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও নতুন প্রজন্মরাও এমন আয়োজনটি উপভোগ করতে পেরেছিল দারুণ আনন্দিত। আজকের অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। আজকে আমরা পহেলা বৈশাখ অনুষ্ঠানে সবাই অনেক এনজয় করতেছি, অনেক পারফরম্যান্স হইতেছে, গান, নাচ সবকিছু। তবে এত বর্ণিল আয়োজনের মধ্য থেকেও ফিলিস্তিনের অসহায় গাজাবাসীদের ভুলেনি প্রবাসী বাংলাদেশিরা। আমরা গাজার উপলক্ষে যে চ্যারিটি ফান্ডে টাকাটা আসবে সেখান থেকে
দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলে মনোমুগ্ধকর এই আয়োজন। এখানে নতুন প্রজন্মরা আজকে এই বৈশাখের উৎসবটি যেভাবে পালন করলো তাতে বাংলা সংস্কৃতির উত্তরোত্তর বিকাশ ঘটবে প্রবাসে, এমনটাই আশা এখানে প্রবাসী বাংলাদেশিদের সহ আমাদের এখানের এই নতুন প্রজন্মদের। আয়ারল্যান্ডের লিমেরিক কাউন্টি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। দেশের সীমানা পেরিয়ে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিচিতি তুলে ধরলেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ হাই কমিশনারের উদ্যোগে দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। খন্দকার ওমর ফারুকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশীয় সংস্কৃতি। অংশগ্রহণকারীদের বর্ণিল সাজ আর আলপনায় দেশের সীমানা পেরিয়ে মালদ্বীপেও যেন ছড়ায় বাংলার আবহ। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠানটি যেন পরিণত হয় মিলন মেলায়। বাঁশি আর ঢাকের তালে নাচে গানে মাতেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও। খুবই আনন্দিত লাগছে, মনে হচ্ছে যেন আমরা পেয়ে গেছি একখণ্ড বাংলাদেশ। আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সংস্কৃতিকে সুন্দরভাবে সকলের কাছে তুলে ধরা হলো। ফ্যামিলি নিয়ে এখানে এসেছি, একটু অপরের সাথে সাক্ষাৎ হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের অনেক অতিথিবৃন্দরাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের নাগরিক ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান বাংলাদেশ হাই কমিশনার। এখানে আগত সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই আয়োজনের পেছনে কাজ করেছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা বর্ষবরণ উৎসবের মধ্যে দিয়ে ভিনদেশে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা। সময় সংবাদ, মালদ্বীপ। ইন্দোনেশিয়ার জাভা উপকূলে সাগরে ডুবতে থাকা নিজের বাড়ি রক্ষায় গত 20 বছর ধরে এক নারী রোপণ করছেন ম্যানগ্রোভের চারা। ঘরে পানি ঢুকে যাওয়ায় প্রতিবেশীরা সব চলে গেলেও জীবনের সঙ্গে যুদ্ধ করে তিনি বসবাস করছেন সেখানেই। আশা একদিনেই ম্যানগ্রোভ রক্ষা করবে সাগরে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা তার বাড়িকে। জলবায়ু পরিবর্তনের মুখোমুখি দাঁড়ানো বিশ্বের কোটি মানুষের প্রতিচ্ছবি বনে গেছেন ইন্দোনেশিয়ার নারী পাসিজা। সমুদ্রের পানিতে যেন ভাসছে বাড়িটি, পাশে বেঁধে রাখা নৌকা। কিছুটা দূরে পরিত্যক্ত অবস্থায় আরো কয়েকটি ঘর। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চলে গেছেন প্রতিবেশীরাও। তবে নিজের মাথা গোজার ঠাঁই না ছাড়তে লড়াই করছেন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর উপকূলীয় এলাকার নারী পাসিজা। প্রতিদিন বুক সমান পানিতে নেমে ম্যানগ্রোভ চারা রোপণ করেন পাসিজা। জীবনের ঝুঁকি নিয়ে 20 বছর ধরে এই কাজ করে যাচ্ছেন তিনি। প্রতি বছর রোপণ করছেন 15,000 চারা। আশা পানিতে ভেসে যাওয়ার হাত থেকে এই ম্যানগ্রোভ রক্ষা করবে তার ঘরকে। জোয়ারের পানি ঢোকে ঢেউয়ের মতো, একেবারে নয়, খুব ধীরে ধীরে। পানি বাড়তে শুরু করার পর আমি বুঝলাম আমাকে ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে, যাতে এগুলো ছড়িয়ে বাড়িটাকে সুরক্ষা দেয়, পাখিদেরও আশ্রয় দেয়। এগুলো আমাদের খুব উপকারে এসেছে। একসময় বাড়ির আশেপাশে ধান, কচু, আলু, মরিচ, চীনাবাদাম চাষ করতেন পাসিজা। তবে এখন আর চাষের জন্য জমি নেই, সব চলে গেছে পানির নিচে। পরিবারের জন্য তাই পাসিজাকে কিনে খেতে হয় খাবার। ছেলের মাছ বিক্রির অর্থ দিয়ে চলে সংসার। একা থাকার কষ্ট এখন কষ্ট নয়, এখানেই থাকতে চাই, ঘরটা ছেড়ে থাকতে পারি না। উপকূল রক্ষায় 700 কিলোমিটার দীর্ঘ সি ওয়াল বা দেয়াল নির্মাণের কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া সরকার। তবে ততদিনে পাসিজার ঘর হয়তো গ্রাস করে নেবে সাগর। জলবায়ু পরিবর্তনের মুখোমুখি দাঁড়ানো বিশ্বের কোটি মানুষের প্রতিচ্ছবি হয়ে রয়ে যাবেন পাসিজা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। 125 বছরে পদার্পণ করল নিউ ইয়র্ক অটো শো। ঐতিহাসিক মাইল ফলকে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী এই মোটর প্রদর্শনীর এবারের আসরে একদিকে রয়েছে ক্লাসিক ও ভিন্টেজ গাড়ির শতবর্ষের সংগ্রহ, অন্যদিকে উন্মোচিত হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির অত্যাধুনিক গাড়ির মডেল। জ্যাভিস সেন্টারে আয়োজিত এই প্রদর্শনী শুধু গাড়ির প্রযুক্তি নয়, তুলে ধরেছে সময়ের বদল, নকশার পরিবর্তন আর বৈদ্যুতিক গাড়ির বিপ্লব। চলতি মাসের 18 তারিখ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে 27 এপ্রিল পর্যন্ত।
ম্যাডিসন স্কোয়ার গার্ডেন থেকে যাত্রা শুরু করা নিউ ইয়র্ক অটো শো এবার উদযাপন করছে তার 125তম বর্ষপূর্তি। 1900 সালের প্রথম শোতে অংশ নিয়েছিল 69টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। স্টিম, গ্যাস এবং পেট্রোল 3 ধরনের যানই তখন ছিল প্রদর্শনীতে। কিভাবে মানুষ 4 চাকার উপর ভর করে ভবিষ্যতের দিকে এগোচ্ছে তা দেখতে সে সময় 50,000 মানুষ ভিড় জমিয়েছিলেন প্রদর্শনীতে। শতাব্দী পেরিয়ে আজ সেই প্রদর্শনী রূপ নিয়েছে আধুনিক প্রযুক্তির মহাযজ্ঞে, যেখানে অংশ নিচ্ছে শীর্ষ বৈশ্বিক গাড়ি নির্মাতারা। নিউ ইয়র্কের জ্যাকব জেভিস সেন্টারে এবারকার আয়োজন বিশাল। 10 লাখ স্কোয়ার ফিট জুড়ে তৈরি হয়েছে প্রযুক্তি নির্ভর অটো জোন। এবারের মূল আকর্ষণ 2026 সালের জন্য উন্মোচিত নতুন মডেলগুলো। হুন্দাই প্যালিসেড, কিয়া K8, সাবরু আউটব্যাক, ট্রেইল সিকার আর একেবারে নতুন ইভি সোলটেরোর আত্মপ্রকাশ হয়েছে এই মঞ্চ থেকেই। প্রতিটি গাড়িতেই থাকছে স্মার্ট কানেক্টিভিটি, উন্নত ব্যাটারি রেঞ্জ এবং উন্নত মানের ড্রাইভিং অ্যাসিস্ট প্রযুক্তি। শুধু প্রদর্শনীই নয়, দর্শনার্থীরা চড়তেও পারছেন রাইড ট্র্যাকে রাখা কিছু গাড়িতে, যা দিচ্ছে ভবিষ্যতের ড্রাইভিং অভিজ্ঞতা। এবারের শোতে শিশুদের জন্য রয়েছে ফিউচার অফ ড্রাইভিং কর্নার, যেখানে তারা খেলার ছলে শিখছে গাড়ির নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে। গাড়ির পাশাপাশি এবার বিশেষ আয়োজন ছিল এর ইতিহাস নিয়ে। প্রদর্শনীতে রাখা হয়েছে 100 বছরের পুরানো ক্লাসিক আর ভিনটেজ মডেল। ক্যাডিলাক থেকে শুরু করে ফোর্ড, ল্যাম্বরগিনি থেকে মার্সিডিজ, প্রতিটি যুগের গাড়ি যেন হয়ে উঠেছে টাইম মেশিনের দরজা। প্রদর্শনীর এক কোণ জুড়ে রয়েছে ছবি, নথি আর পুরানো পোস্টার, যেগুলো দেখলে বোঝা যায় কিভাবে এক এক দশকে প্রযুক্তি পাল্টেছে, গাড়ি পাল্টেছে, কিন্তু মানুষের গাড়ির প্রতি টানটা থেকে গেছে একই রকম। প্রযুক্তির পরিবর্তনের মূল ফোকাস এখন বৈদ্যুতিক গাড়ি, স্বচালিত প্রযুক্তি আর কানেক্টিভিটির দিকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও স্মার্ট সেন্সরের ব্যবহারও বাড়ছে দ্রুত গতিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। 2023 বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদকে চর মারার ঘটনা আবারও অস্বীকার করেছেন টাইগারদের সাবেক হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে। বাংলাদেশে নিজের চাকরিচ্যুত আর শেষ মুহূর্তগুলো নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম স্পোর্টস কোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন হাথুরু। অস্বীকার করেছেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ। হাথুরুর এই দাবির সঙ্গে অনেকটাই একমত সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত এবং ফিল্ডিং কোচ নিক পোথাস। চন্দ্রিকা হাথুরু সিংহের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক যেন ছোট গল্পের মতো, শেষ হয়েও হয় না শেষ। 2 দফায় সামলেছেন টাইগারদের দায়িত্ব, তবে একবারও পূর্ণ করতে পারেননি মেয়াদ। কিন্তু প্রথম দফার তুলনায় তিক্ততা বেড়েছে, দ্বিতীয় ধাপে সামনে এনেছে অনেক প্রশ্ন। দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে নাজমুল হাসান পাপনের পদত্যাগে ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পরেই আবারও আলোচনায় আসে চন্দ্রিকা হাথুরু সিংহের ভবিষ্যৎ। সে সময় তার বিরুদ্ধে মিসকন্ডাক্ট উইথ প্লেয়ার আর মিসকন্ডাক্ট অ্যাজ এমপ্লয়ি দুটো অভিযোগ আনা হয়। নাসুমকে চর মারার বিষয়টি আসে সামনে। এছাড়াও ছিল অতিরিক্ত ছুটি কাটানো অভিযোগ, যদিও এর পক্ষে তেমন শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি বিসিবি। পরে এসব অভিযোগে চাকরিচ্যুত করা হয় হাথুরুকে। ওভারনাইট অনেকটা চুপি সারেই ঢাকা ছাড়েন তিনি। এসব ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন এই লঙ্কান। খোলামেলা কথা বলেছেন অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম স্পোর্টস কোর্টের সঙ্গে। অস্বীকার করেছেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আমি কখনো কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি, খেলোয়াড়দের সঙ্গে আবেগ দেখাই না। আমি হতাশা থেকে হয়তো আমি একটি ডাস্টবিনে লাথি দিয়েছি। যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়। তারা কেবল আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। নতুন সভাপতির ব্যক্তিগত আর পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা। হাথুর সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন টাইগারদের 2 কোচ নিক পোথাস আর রঙ্গনা হেরাত। জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে নাসুমকে চরমারা ইস্যুতে তাদের প্রতিক্রিয়া। আমি সরাসরি বলতে পারি এমন কিছুই ঘটেনি, কারণ আমি সেখানে ছিলাম। চরমারা আর পিঠে ধাক্কা সম্পূর্ণ আলাদা ব্যাপার। বিশ্বকাপ চলাকালীন তার উপর অনেক ক্যামেরা ছিল। আপনি অভিযোগ করতেই পারেন, কিন্তু তার প্রমাণ তো থাকতে হবে। চন্দ্রিকা খুব অভিজ্ঞ আর পেশাদার একজন কোচ। যদি তিনি এরকম হতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না। যে ব্যক্তি অভিযোগ করেছে সে হয়তো ভাবেনি যে বিষয়টি এভাবে বিস্ফোরিত হবে। বাংলাদেশের অধ্যায়ে হাথুরুর জীবনকে অনেকটা কঠিন করে তুলেছে। স্পোর্টস কোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়েও কথা বলেছেন চন্দ্রিকা। জানান নিজামুদ্দিন চৌধুরী সুজনের পরামর্শে দ্রুততম সময়ের মধ্যে দেশ ছাড়েন তিনি। মাহবুব ইমন, সময় সংবাদ।
হঠাৎ করেই পদত্যাগ করলেন বিসিবির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি। কারণ হিসেবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা জানিয়েছেন তিনি। তবে সূত্র বলছে ডিপিএল এ নিষেধাজ্ঞায় পড়া তাওহিদ হৃদয়কে খেলানোর জন্য নাকি বেইলসে পরিবর্তন আনা হয়েছে, আর সেটা মানতে না পেরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এনামুল হক মনি। অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। মাঠে দৃষ্টিকটু আচরণের পর গণমাধ্যমে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতকে নিয়ে এভাবেই মন্তব্য করেছিলেন তাওহিদ হৃদয়, যার শাস্তিও পেয়েছেন তিনি। তবে সেই শাস্তি আর বহাল থাকলো কই? 2 ম্যাচ নিষিদ্ধ হওয়া হৃদয় 1 ম্যাচ পরেই অধিনায়ক হয়ে ফিরেছেন মোহামেডানের একাদশে। কিন্তু সেটা কিভাবে? এরই মাঝে আগুনে ঘি ঢেলেছে হৃদয়কে শাস্তি দেয়া বিসিবির টেকনিক্যাল কমিটির আহ্বায়কের হঠাৎ পদত্যাগ। এক হৃদয়কে খেলানোর জন্যই নাকি দীর্ঘদিন চলা নিয়মে আনা হয়েছে পরিবর্তন। সেদিনের ঘটনায় ম্যাচ রেফারির রিপোর্টে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ ও গণমাধ্যমে মন্তব্য করায় 7 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় হৃদয়ের নামের পাশে। জরিমানা হয় 80,000 টাকা। বাইলজ অনুযায়ী জুড়ে দেওয়া হয় 2 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে সূত্র বলছে পরিবর্তিত বাইলজে 1 থেকে 7 ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা এখন নাকি 1 ম্যাচের। গুঞ্জন আছে এই বাইলজ পরিবর্তনের জন্য নাকি চাপ দেওয়া হয়েছিল এনামুল হক মনিকে, আর সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তার পদত্যাগের পরদিনই বাইলজ পরিবর্তন করা হয়, যদিও গণমাধ্যমে সরাসরি সে বিষয়ে মুখ খোলেননি এনামুল হক মনি। কাজ বেশি, আম্পায়ার কোচ আমি, আবার ম্যাচ রেফারি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। আমি তো রিজাইন করেছি 18 তারিখে, এটা বদল হয়েছে 19 তারিখে। মাঠে যা করেছেন হৃদয় তা নেতিবাচক ভাবেই দেখছেন সবাই। এর আগে ফিক্সিং এর মতো ঘটনাও ঘটেছে ডিপিএলে। 2 আলোচিত ঘটনার তদন্তে চিফ আম্পায়ার্স কোচ এনামুল হক মনিকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করে সিসিডিএম। তবে হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর ঠিক আগের দিনই হঠাৎ মনির পদত্যাগ স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করবে ফারুক আহমেদের বোর্ডকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগে রিশাদ হোসেনের পারফরমেন্সে মুগ্ধ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। সঙ্গে পারফরমেন্সের ধার বাড়াতে টোটকাও দিয়েছেন সাবেক স্পিনার। এদিকে ঘরোয়া ক্রিকেটের অনুশীলন জাতীয় দলের আদলে সাজানোর পরামর্শ রফিকের। রিশাদ হোসেন শুধু দেশেই নয়, দেশের বাইরেও আলো ছড়াচ্ছেন এই টাইগার স্পিনার। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই বাজিমাত করেছেন এই ডানহাতি লেগ স্পিনার। পিএসএল এর 10ম আসরে লাহোর কালান্দাসের হয়ে 2 ম্যাচ খেলে তুলে নিয়েছেন 6 উইকেট। এখন পর্যন্ত লাহোরের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগি। এছাড়া দলের জয়ে ভূমিকা রাখায় গেম চেঞ্জারের তকমাও পেয়েছেন রিশাদ। জাতীয় দলে রিশাদের পথ চলাটা বেশি দিনের নয়, এর মধ্যেই নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে বল হাতে রিশাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ফরেনদের সাথে একটা টিম শেয়ার করাটা, এটা কিন্তু ওর ভিতরে একটা গুছানো হয়েছে। আজকে দেখেন, আজকে পাকিস্তানের টুর্নামেন্ট খেলতেছে, আমি মনে করি এই প্লেয়ারটা বাংলাদেশে আরও উজ্জ্বল করবে। দেখবেন এই খেলার থেকে দেখবেন সারা দুনিয়ায় ওই খেলতে পারে, এই যেসব টুর্নামেন্টগুলো চলতেছে। সঙ্গে রিশাদকে বোলিং নিয়ে পরামর্শও দিয়েছেন সাবেক এই বোলার। তুমি লেগ স্পিনার যখন তুমি শেনওয়ানের ভিডিও দেখো যে শেনওয়ান লেগ স্পিন কীভাবে ছাড়ে, বাট ওর একটা জিনিস কি হয়েছে, ওই বেশি উপরতে বল ছাড়ে ভালো, কিন্তু লেগ স্পিনার যদি একটু সাইডেতে ছাড়ে দেখা যায় বলটা আর টান করবে, যে নিজে বলটা আমি ছাড়লাম না, এখান থেকে বলটা এদিকে ঘুরে যাবে, কিন্তু ওটা হচ্ছে না। বাট উপরে টপ লেভেলের থেকে যদি বল ছাড়ে তাহলে গুগলিটা খুব ভালো হবে। এদিকে এবারের ঘরোয়া লিগ যেন পিছু ছাড়ছে না বিতর্কের। তবে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে ঘরোয়া ক্রিকেটে বিসিবিকে মনোযোগী হতে আহ্বান রফিকের। ডিপিএল বিপিএল এর অনুশীলন জাতীয় দলের আদলে সাজানোর পরামর্শ সাবেক এই ক্রিকেটারের। আমি যদি বোর্ডের দায়িত্ব থাকতাম, আমি এদের মিনিমাম 1 মাস আগে আমি প্র্যাকটিসটা দিতাম। দরকারে বিসিবি কিছু ওদের হেল্প করবে ক্লাবগুনাকে। আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু ডোমেস্টিক থেকে বাছাই করবেন, বাট ওখান থেকে যদি ন্যাশনাল টিমের যে ট্রেনিংটা ওখান থেকে যদি শিক্ষা করে তো ও যখন ন্যাশনাল টিমে তখন কিন্তু এখানে হাবুডুবু খাবে না। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাছাই পর্বের বাধা পেরিয়ে এখন বিশ্বকাপের দিকে মনোযোগ দিতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে কোয়ালিফায়ারে ব্যাটারদের পারফরমেন্স স্বস্তি দিচ্ছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। আসন্ন ভারত বিশ্বকাপের জন্য কন্ডিশনের কথা বিবেচনায় রেখেই প্রস্তুতি নিতে চায় নারী ক্রিকেট দল।
মুখে হাসি, হাতে ফুলের তোড়া। টানা দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়া কোয়ালিফায়ারের শুরুটা ভালো হলেও শেষটা হয়নি প্রত্যাশিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় পড়ে যায় টাইগ্রেসদের বিশ্বকাপের খেলার স্বপ্ন। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ দল হিসেবে ভারতের টিকিট কাটে বাংলাদেশ। তবে শেষেরটা ভালো না করতে পারার আক্ষেপ নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। লাস্ট দুইটা ম্যাচে হয়তো আমরা বেটার খেলি নাই, বাট স্টিল প্রথম 3 ম্যাচের ভালো খেলার ফলই কিন্তু আমরা পাইছি। ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নাই, কারণ হচ্ছে আমার কাছে অনেক মনে হচ্ছিল যে না অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে, বা হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারলে হয়তো বা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না। বাট মনে এতটুকু বিশ্বাস ছিল যে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যে চেজেবল যে টার্গেটটা ছিল হিউজ ছিল, বাট স্টিল তারা যেভাবে করেছে আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো না। বিশ্বকাপ কোয়ালিফায়ারে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন দুই ক্রিকেটার জ্যোতি ও সুপ্তা। তবে টুর্নামেন্টে ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে টাইগ্রেস অধিনায়ককে। সুপ্তা আপু কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ছিল, হয়তো বা আরেকটু বেটার করলে সে হয়তো বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারতো। সো টিমের জন্য এটা ভালো, এবং ইন্ডিভিজুয়ালি ব্যাটাররা রান করতেছে এবং টপ চার্টে আসতেছে এবং বলবো হাইলাইটেড হচ্ছে, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো। কোয়ালিফায়ার উতরে যাওয়ার পর চ্যালেঞ্জ বেড়েছে নারী ক্রিকেট দলের। ভারতে আয়োজিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে জ্যোতিদের জন্য অপেক্ষা করছে আরো বড় দলগুলো, তাই প্রস্তুতিটাও হওয়া চাই জুৎসই। ভারতের উইকেট ও কন্ডিশনের কথা বিবেচনা করে বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করতে চায় নারী ক্রিকেট দল। আমরা এর আগে হয়তো বা 2-1 বায়োলেটারাল সিরিজ খেলবো এবং আইসিসি আমাদের প্রিপারেশনের জন্য কিছু টুর্নামেন্টের আয়োজন করবে। আই হোপ এখানে আমরা বেটার ওয়েতে ওইসব উইকেটের জন্য আরো বেটার খেলতে পারি, সেই চিন্তাভাবনা থাকবে। এবং বাংলাদেশের উইকেট বলেন, ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তাভাবনা, এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট। এবছর অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে সরাসরি খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আর বাছাই পর্ব থেকে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে আর্থনা শীর্ষ সম্মেলনে সফর সঙ্গী হিসেবে কাতারে গেলেন সাফজয়ী 2 ফুটবলার আফিদা খন্দকার এবং শাহিদ আক্তার রিপা। দেশের ফুটবল উন্নয়নে কাতারে ক্যাম্প সহ উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানাবেন ফুটবলাররা। দেশটির সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলারও ইচ্ছার কথা জানান আফিদা রিপারা। সঙ্গে ঘুরে দেখতে চান 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসেইল স্টেডিয়ামও। একটা স্বপ্ন পূরণ হতে চলেছে নারী দলের বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার আর শাহেদা আক্তার রিপার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হতে পারার মতো বড় এক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছেন সাফজয়ী এই 2 ফুটবলার। সে লক্ষ্যেই ওদের গন্তব্য কাতারের দোহায় বসতে যাওয়া আর্থনা শীর্ষ সম্মেলন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের, যেখানে অন্যান্য সব বিষয়ের সঙ্গে প্রাধান্য পাবে বাংলাদেশের ক্রীড়া বিষয়ক আলোচনাও। প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী 2 ফুটবলার ও ক্রিকেটারদের মাধ্যমেই দুদেশের ক্রীড়া উন্নয়নে বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সাফজয়ের কৃতিত্ব হিসেবেই ডক্টর ইউনুসের সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছে আফিদা রিপাদের, যে সফর ঘিরে রোমাঞ্চিত তারা। কাতারের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা সাজিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবলে বাংলাদেশের চেয়ে উন্নত দেশটির কাছ থেকে উন্নত সুযোগ সুবিধা সহ ক্যাম্পের সুব্যবস্থারও দাবি জানাবেন বলে জানান আফিদা রিপারা। কাতারের ফুটবলারদের সঙ্গে দেখা করা ছাড়াও তাদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার বন্দোবস্ত করতেও অনুরোধ করবেন আফিদারা। আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে তুলে ধরবো, আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে গিয়ে আমরা ভালো করতে পারবো, যে আমাদের তো তেমন ফ্যাসিলিটিস এখানে আমরা পাই না, যদি আমরা ওখানে গিয়ে ক্যাম্প করার সুযোগ পাই। তো এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকবে, ওই দেশের যে ফুটবলার বা হচ্ছে যারা আছে তাদের সাথে আমাদের দেখা করাবে। অবশ্যই ভালো লাগার বিষয়, যেহেতু ফার্স্ট টাইম মেবি যে আমরা 4 জন সফরসঙ্গী হচ্ছি উপদেষ্টার সাথে, তো আমাদের ভালো লাগতেছে। আমরা চেষ্টা করব যে আমাদের মাঠটা যেন মাঠের যেন ব্যবস্থা হয়, আর এইখানে যেন আমাদের ক্যাম্পটা করাইলে ভালো হবে আর কি। ওনাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয় বা এরকম আর কি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবো আর কি। এদিকে কাতারের সৌন্দর্য উপভোগেরও পরিকল্পনা রয়েছে ফুটবলারদের। 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসেইল স্টেডিয়ামও ঘুরে দেখতে চান তারা। ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে মাঠে হয়েছে ওই মাঠটা আমরা একটু দেখতে যেতে চাই। অবশ্যই ভালো লাগবে, কারণ ওরাও ফুটবলার আমরাও ফুটবলার, তো একসাথে হলে খুবই ভালো লাগবে, পরিচিত হলে আরও ভালো লাগবে।
যেহেতু আমরা স্পোর্টস পারসন, তো ওয়ার্ল্ড কাপ যেখানে ফাইনাল হয়েছে অবশ্যই এটা দেখার ইচ্ছা আছে। তো বড় বড় ফুটবল একাডেমিগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হয়ে দেশের খেলাধুলাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় সাফজয়ী ফুটবলারদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের রোমাঞ্চকর ফাইনালে আজ ময়মনসিংহে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের হ্যাটট্রিক হারের স্বাদ দিয়ে শিরোপা উৎসব করতে চায় মারুফুল হকের দল। অন্যদিকে রেকর্ড 12 বারের শিরোপা জয়ীদের বিপক্ষে দলগত চেষ্টায় সাফল্য চায় কিংস। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের মান নিয়ে সন্তুষ্ট দুদলই। ম্যাচ শুরু হবে আজ দুপুর 2:45। বৈশাখের বিকেল ময়মনসিংহে ফেডারেশন কাপের শিরোপা জয়ের স্বপ্ন দুদলের ফুটবলারদের চোখে মুখে। ঢাকা আবাহনী ফেডারেশন কাপের রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন। তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত 3 বারের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস। দুদলই কদিন আগে মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে। টাই ব্রেকারে কিংসকে মাটিতে নামিয়েই শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছিল আকাশী নীল জার্সিধারীরা। প্রতিশোধের মিশন বর্তমান চ্যাম্পিয়নদের, তবে তাদের সে স্বপ্ন ধূলিসাৎ করে দিতে চায় মারুফুল হকের আবাহনী। রোমাঞ্চকর এক ফাইনালের জন্য প্রস্তুত ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। মাস্টারমাইন্ড কোচ মারুফুল হকের কৌশলে ফেডারেশন কাপে এবার অপ্রতিরোধ্য ঢাকা আবাহনী। ফাইনালের মঞ্চে আক্রমণে কোচের ভরসা সুমন ও নাইজেরিয়ান এমেকা, মাঝে রাফায়েল হৃদয়, রক্ষণে ইয়াসিন শাকিল। তবে দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা গোলপোস্টে মিতুল মার্মা। কিংসের যে কোনো আক্রমণ রুখে দিতে দারুণ পারদর্শী তিনি। দলগত চেষ্টায় শিরোপা জয়ের লক্ষ্য আবাহনীর। যদি আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবলটা আছে খেলতে পারি, তাহলে আমরা ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করছি। বিপিএল এর টানা 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এবার শিরোপার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। মধ্যবর্তী দলবদলে শক্তি বাড়াতে এসেছেন 4 বিদেশি। হুয়ান লেসকানো, ডেসিয়েলদের সঙ্গে মিগুয়েলরা যে কোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের মোড়। দেশীয় তপু, রাকিব ও মোরসালিনরাও প্রস্তুত নিজেদের উজাড় করে দিয়ে শিরোপা উৎসব করতে। আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো এবং আমরা যেভাবে আগাচ্ছি ফেডারেশন কাপে, দেখেন ফেডারেশন কাপে কিন্তু আমরা ফার্স্ট সেমিফাইনাল খেলা আবাহনীর সাথে হারার পরে রহমতগঞ্জের সাথে আমরা জিতে আবার ফাইনাল উঠি। তো এটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ ব্যাপার। এখন পর্যন্ত খেলা দুদলের 18 ম্যাচের মধ্যে 11 জয় নিয়ে এগিয়ে আছে বসুন্ধরা কিংস। 3 জয় আছে আবাহনীর, ড্র হয়েছে 4 ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের প্রধান উপদেষ্টা। দোহায় লাল গালিচা সংবর্ধনা। 4 দিনের সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার এবং জ্বালানি সহযোগিতা। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায় প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত হয়নি কিছু। প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। ঊর্ধ্বমুখী দামি অস্থির পেঁয়াজের বাজার। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 15 টাকা। মজুতের প্রবণতাকে দুষছেন পাইকাররা। লাগামহীন অবস্থা ঠেকাতে নজরদারির পরামর্শ। এবং সীমান্তে 5 বছরে বিএসএফ এর গুলিতে প্রাণহানি 150 বাংলাদেশের। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ এবং সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।